আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এপিসোডটি চট্টগ্রাম নিয়ে, পার্বত্য চট্টগ্রাম। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয়, কারণ আজ আমরা আলোচনা করব বাংলাদেশের একটি অত্যন্ত কৌশলগত অঞ্চল পার্বত্য চট্টগ্রাম নিয়ে। অনুরোধ জানিয়ে রাখি, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অশান্তির পথে পার্বত্য চট্টগ্রাম। গত কয়েকদিনে ঘটেছে এবং ঘটছে অস্বাভাবিক কিছু ঘটনা। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান মাত্র 3.5 মাসের মধ্যে পদত্যাগ করেছেন। সরকারিভাবে বলা হচ্ছে শারীরিক অসুস্থতা, কিন্তু রাজনৈতিক মহলে আলোচনা অন্যদিকে। কেউ শারীরিক অসুস্থতার কথা বিশ্বাস করছেন না। আজকের এই এপিসোডে আমরা দেখব পার্বত্য চট্টগ্রামের ইতিহাস কি, শান্তি চুক্তি কিভাবে হলো, কেন আবার অশান্তি ফিরে এলো এবং এই সমস্যার প্রতিক্রিয়া কি হতে পারে ভারতের পক্ষ থেকে। প্রথমে আসি ইতিহাসের দিকে। অবশ্যই জানতে হবে পার্বত্য চট্টগ্রামের অশান্তির মূল সূত্রপাত কবে থেকে। 1975 সাল থেকে 1981 সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন জিয়াউর রহমান। তার আমলেই পার্বত্য চট্টগ্রামে একটি বিতর্কিত নীতি চালু করা হয়, যা নাগরিকরা বলে থাকেন নিরাপত্তা চশমার নীতি। এই নীতির মূল কথা ছিল পার্বত্য চট্টগ্রামের জনবিন্যাস পরিবর্তন করা, সমতল থেকে মুসলিম বসতি স্থাপন করা। এতে করে পার্বত্য জেলাগুলোর আদিবাসী জনসংখ্যার ওপর তীব্র প্রভাব পড়ে যায়। এই নীতির ফলে কি হয়েছিল? পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠী, পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান, এই 3 জেলায় প্রধান পাহাড়ি জনগোষ্ঠীগুলো হলো চাকমা, মারমা, ত্রিপুরা, তাঞ্চা এবং ম্রো। এই অঞ্চলে ছোট বড় মিলিয়ে মোট 13টি আদিবাসী বা নৃগোষ্ঠী সম্প্রদায় বসবাস করে। প্রধান জনগোষ্ঠীর পাশাপাশি পার্বত্য অঞ্চলে বসবাসরত অন্যান্য ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলো হলো বম, পাংখোয়া, খুমি, লুসাই, খিয়াং, চাক, মুরাং ও গুর্খা। জিয়াউর রহমানের ওই নীতির ফলে এদের মধ্যে তীব্র আতঙ্ক, অসন্তোষ তৈরি হয়, কারণ তারা মনে করলেন তারা এখন নিজের দেশেই পরবাসী হয়ে পড়ছে। এই অসন্তোষ থেকে জন্ম নেয় একটি রাজনৈতিক সংগঠন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বা সংক্ষেপে PCJSS, যাকে বলা হয় আরও সংক্ষেপে JSS। JSS গঠিত হয় 1973 সালে, কিন্তু তাদের সশস্ত্র শাখা শান্তি বাহিনী গড়ে ওঠে পরবর্তীতে। আর এই শান্তি বাহিনী রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করে দেয়। সংক্ষেপে বন্ধুরা, পার্বত্য চট্টগ্রামের অশান্তির মূল সূত্রপাত জিয়াউর রহমানের আমলের জনবিন্যাস পরিবর্তন নীতি থেকে। এবার আসি পরবর্তী পর্বে। 1997 সাল, তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1997 সালের 2রা ডিসেম্বর শেখ হাসিনার সরকার এবং JSS এর মধ্যে স্বাক্ষরিত হয় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি। এই চুক্তির মূল উদ্দেশ্য কি ছিল? পার্বত্য অঞ্চলে দীর্ঘ 19 বছর ধরে চলা সশস্ত্র সংঘাতের অবসান ঘটানো, পাহাড়ি জনগোষ্ঠীর অধিকার স্বীকার করে নেয়া, আঞ্চলিক পরিষদ গঠন করা। চুক্তিতে মোট 72টি ধারা ছিল। এগুলোর মধ্যে ছিল আঞ্চলিক পরিষদ গঠন, ভূমি অধিকার, সাংস্কৃতিক অধিকার, স্থানীয় প্রশাসনিক ক্ষমতা প্রদান এবং সশস্ত্র সংগঠনগুলোর আত্মসমর্পণ। চুক্তির পর কি হয়েছিল? JSS এবং অন্যান্য সশস্ত্র সংগঠনগুলো তাদের আত্মসমর্পণ করে এবং তাদের অস্ত্র সমর্পণও করে। সংঘাত বন্ধ হয়, পার্বত্য অঞ্চলে তুলনামূলক
শান্তি ফিরে আসে। এবার আসি বর্তমানে। 2009-এর জানুয়ারি থেকে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত প্রায় 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এই 15 বছরে পার্বত্য চট্টগ্রামে কি হয়েছিল? প্রথমত, বড় কোনো সশস্ত্র সংঘাত হয়নি। চুক্তির পরবর্তীকালে পার্বত্য অঞ্চলে তুলনামূলক শান্তি বজায় ছিল। দ্বিতীয়ত, চুক্তির 72টি ধারার 69টি বাস্তবায়িত হয়েছে বলে সরকার দাবি করেছিল এবং সরকারের এই দাবির বড় কোনো বিরোধিতা হয়নি। তৃতীয়ত, আঞ্চলিক পরিষদ গঠিত হয়, যদিও 25 বছর ধরে নির্দিষ্ট বিধিমালা ছাড়াই কাজ চলছে বলে সমালোচনাও ছিল, তবুও সেটা মন্দের ভালো ছিল। অন্তত মূলবাসীদের গ্রহণযোগ্য একটা ফোরাম ছিল। অর্থাৎ আওয়ামী লীগের আমলে পার্বত্য চট্টগ্রাম তুলনামূলকভাবে শান্ত ছিল, বড় কোনো অশান্তি হয়নি। চুক্তির অধিকাংশ ধারাও বাস্তবায়িত হয়েছিল। এবার আসি বর্তমান পরিস্থিতিতে। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হলো। তারপর যে অস্থায়ী সরকার গঠিত হয় সেটা মূলত মুসলিম মৌলবাদী শক্তির নেতৃত্বে। তারা আওয়ামী লীগ প্রশাসনের যে মূলবাসীদের সঙ্গে সমন্বয় রেখে চলার মানসিকতা ছিল, সেটা এই নতুন সরকারের সঙ্গে যারা ছিল তাদের ছিল না। ফলে একের পর এক দ্বন্দ্ব শুরু হয় প্রায় তৎক্ষণাৎ। অশান্তির ঘটনা ঘটতে থাকে। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের সময় থেকেই পার্বত্য চট্টগ্রামে নতুন করে অশান্তি শুরু হয়। 2024 সালের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর খাগড়াছড়ি, দিঘিনালা, রাঙামাটিতে সংঘাত, সহিংসতা, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা ঘটতে শুরু করে। স্থানীয়দের দাবি, পার্বত্য শান্তি চুক্তির সঠিক বাস্তবায়ন না হলে এই অঞ্চলে স্থায়ী শান্তি আসবে না। যে শান্তি এসেছিল কিছুটা শেখ হাসিনার সময়, সেটা চলে যায়। এই অশান্তির সময়েই গঠিত হয় তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। এখানে আসে আজকের এপিসোডের অন্যতম মূল বিষয়। সরকার গঠনের 3.5 মাসের মাথায় 1 জুন 2026, 3 দিন আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেন। সরকারি বিবৃতি বলছে শারীরিক অসুস্থতার কারণেই তার পদত্যাগ, কিন্তু রাজনৈতিক মহলে অন্য আলোচনা। প্রথম সংশয় কি, সরকারের এই বক্তব্য কেন মানা যাচ্ছে না? কারণ দীপেন দেওয়ান পার্বত্য চুক্তির বাস্তবায়নে আন্তরিক ছিলেন। তিনি জেএসএস প্রধান সন্তু লারমার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের আলোচনার পক্ষে ছিলেন, কিন্তু বিএনপি এটা চায়নি। বিএনপি সমঝোতা চায় না, সমন্বয় চায় না, বিরোধ চায়। দ্বিতীয় সংশয়, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন সুপারিশকে কেন্দ্র করে দ্বন্দ্ব। বিএনপির এক কেন্দ্রীয় নেতা প্রকাশ্যে বলেছেন দীপেন দেওয়ানের ইচ্ছার বিরুদ্ধে তার পদত্যাগপত্র আদায় করা হয়েছে। তৃতীয় সংশয়, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে অপাহাড়ি প্রতিমন্ত্রী নিয়োগের বিরুদ্ধে আন্দোলন। এটা এই প্রথম করা হলো। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন পক্ষ তারা দাবি করেছে অপাহাড়ি প্রতিমন্ত্রীকে প্রত্যাহার করে পাহাড়ি প্রতিমন্ত্রী নিয়োগ করতে হবে। সুতরাং বন্ধুরা, দীপেন দেওয়ানের পদত্যাগ কেবল ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটি বিএনপি সরকারের মূলবাসীদের বিরুদ্ধে সেই জিয়াউর রহমানের অবস্থানেরই বহিঃপ্রকাশ। বিএনপি ঐতিহাসিকভাবে মূলবাসীদের বিরুদ্ধে, আর তাই মন্ত্রীকে পদত্যাগে বাধ্য করা হলো। এই অভিযোগ আদৌ অমূলক নয়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এই যে পার্বত্য চট্টগ্রামের এই যে অশান্তির আগুন জ্বলে উঠছে, এখানে ভারতের ভূমিকা কি হবে এবং ভারত কিভাবে এর প্রতিক্রিয়া দেবে বা করবে। পার্বত্য চট্টগ্রাম অশান্ত হলে ভারত সরাসরি প্রভাবিত হয়। কেন? প্রথম কারণ, পার্বত্য চট্টগ্রাম ভারতের ত্রিপুরা, মিজোরাম এবং আসাম রাজ্যের সঙ্গে সীমান্ত জুড়ে অবস্থিত।
অস্থিরতা হলে তা সরাসরি ভারতের সীমান্ত নিরাপত্তাকে প্রভাবিত করে, সেই সঙ্গে উদ্বাস্তু ঢল প্রবাহিত হয় ভারতের দিকে। দ্বিতীয় কারণ, চট্টগ্রাম বন্দর এটি বাংলাদেশের সবচেয়ে বড় বন্দর। এই বন্দর বাংলাদেশে চীনের প্রবেশ পথ। বাংলাদেশ এই বন্দর নিয়ে ভারতকে অবিরাম ভয় দেখিয়েছে, গত প্রায় 2 বছর ব্ল্যাকমেল করেছে। মোহাম্মদ ইউনূস চীনে গিয়ে বলে এসেছিলেন, উই আর দ্য গার্ডেন অফ দ্য ওশান। চীনকে নিমন্ত্রণ দিয়েছিলেন, তোমরা এখন এই জায়গা দিয়ে বাংলাদেশে এসো, দখল করো ভারতের 7 সিস্টার্স। ভয় দেখায় বাংলাদেশ চীনকে দিয়ে শিলিগুড়ি করিডর বা ভারতের চিকেন স্নেককে বিচ্ছিন্ন করে 7 সিস্টার্সকে কেড়ে নেবে। অথচ বাংলাদেশের নিজের একটা নয়, দুটো চিকেন স্নেক আছে। এসেই কাঁচের ঘরে থেকে অন্যের ঘরে ঢিল মারতে নেই সেই গল্প। বাংলাদেশের চিকেন স্নেক 2টো, একটা উত্তরে আর একটা দক্ষিণে। দক্ষিণেরটা চট্টগ্রামের মুখে, ত্রিপুরা থেকে সমুদ্রের খুব কাছে, মাত্র 20 কিলোমিটার। কেটে দিলে পুরো চট্টগ্রাম বিচ্ছিন্ন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ভারতের নজর আছে বাংলাদেশের 2 চিকেন স্নেকের ওপরে। এই চিকেন স্নেক যদি কেটে যায়, অর্থাৎ যদি পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা হয় এবং চট্টগ্রাম বন্দর বন্ধ হয়ে যায়, তাহলে ভারত তার নিজের স্বার্থে এদিকে নজর দেবে। আর সেটা দিলে বাংলাদেশের খেল খতম, পয়সা হজম। পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা ভারতের জন্য গুরুতর হুমকি। 2 দেশের এখন যে সম্পর্ক, এবং সম্পর্ক যেভাবে ক্রমশ খারাপের দিকে চলেছে, তাতে ভারত যদি চট্টগ্রাম নিয়ে কোনো নির্ণায়ক পদক্ষেপ নেয়, তাহলে অবাক হওয়ার কিছু নেই। সুতরাং বন্ধুরা, ভারত পার্বত্য চট্টগ্রামের ঘটনাগুলো সতর্কভাবে পর্যবেক্ষণ করছে। আর অশান্তি যদি বাড়তে থাকে, ভারত ব্যবস্থা নিতে বাধ্য হতেও পারে, এবং সেটা করবার জন্য ভারত তৈরি। ভারত ত্রিপুরা থেকে সমুদ্র অবধি মাত্র 20 কিলোমিটারের দখল নিলেই পুরো চট্টগ্রাম বিচ্ছিন্ন। গার্ডিয়ান অফ ওশান তখন দেশ ছেড়ে বেরোবার পথ পাবেন না। তারেক রহমানের মনে রাখা উচিত, ভারত এখন আর নরম সরম রাষ্ট্র নয়, ব্যানানা স্টেট নয়। তার প্রমাণ অপারেশন সিন্দুর। ঘর মে ঘুষকে মারেঙ্গে, মোদি বলেছেন, এবং তা করেছেন কাজে। সুতরাং পার্বত্য চট্টগ্রামে আগুন লাগাবার আগে তারেক রহমান ও তার জামাতি বন্ধুরা একবার নয় 10 বার ভাবুন। মনে রাখবেন, ভারত কিন্তু নজর রেখেছে। মিস অ্যাডভেঞ্চার কিন্তু অনেক সময় অনেক মূল্য আদায় করে। ইতিহাসে তার অনেক উদাহরণ আছে, তাই নাকি? ধন্যবাদ। তারেক রহমানের সরকারের বয়স কি 100 দিন বা 4 মাস? আমি প্রথম থেকে বলে আসছি যে তারেক রহমানের সরকার আসলে ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ, আর সে কারণেই তারেক রহমানের সরকারের বয়স আসলে 2 বছরের একটু বেশি। কিন্তু বয়স যাই হোক, সরকারের ভেতরে ভয়, অস্থিরতা আর বিচ্ছিন্নতা এতটাই তীব্র আকার ধারণ করেছে যে অনেকেই বলতে শুরু করেছেন তারেক রহমানের সরকার বেশি দিন টিকবে না। খোদ তারেক রহমান বলছে, সামনে ভয়ঙ্কর সময়, সামনে বিপজ্জনক সময়। আর সরকারের প্রতিমন্ত্রী নেতা বলছেন সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। কেন বলছে মানুষ এসব, আর কেনই বা তারেক রহমান সহ মন্ত্রী প্রতিমন্ত্রী সবাই এত অস্থির, এত চঞ্চল? চলুন জানার এবং বোঝার চেষ্টা করা যায় বিষয়টি। রাজনীতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যখন কোনো সরকার আত্মবিশ্বাসী থাকে, তার ভাষা হয় দৃঢ় এবং স্থির। কিন্তু সরকার যখন নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হতে শুরু করে, তখন তার ভাষায় সতর্ক বার্তা আসে, ভয় আসে, সংকটের পূর্বাভাস আসে, অজানা বিপদের ইঙ্গিত আসে। এই প্রেক্ষাপটেই গত 31শে মে কৃষিবিদ ইনস্টিটিউটে প্রধানমন্ত্রী তারেক রহমানের সেই বক্তব্যটি বিশেষ তাৎপর্য বহন করছে। তিনি বলছেন, দেশের জন্য সামনে কঠিন এবং গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। প্রশ্ন হচ্ছে, এই কঠিন সময়ের খবর তিনি কোথা থেকে পেলেন বা কেন বললেন?
সাধারণ মানুষ কি তাকে গিয়ে বলেছে যে সামনে বিপদ, নাকি রাষ্ট্রযন্ত্রের ভেতরে এমন কিছু তথ্য আছে যা সরকারকে গভীরভাবে উদ্বিগ্ন করে তুলছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটু ভেতরে তাকাতে হবে, যেখানে প্রধানমন্ত্রীর রেড ফোনের তার কেটে দেওয়া হচ্ছে, প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বারবার কথা হচ্ছে এবং আরো অনেক কিছু হচ্ছে। কিন্তু তার চাইতেও প্রথম এবং সবচেয়ে বড় সংকট অর্থনীতিতে। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারেনি। 2025 সালের বেশিরভাগ সময় 8 থেকে 9% মধ্যে ঘুরপাক খেয়েছে। মার্চে কিছুটা কমলেও এপ্রিলে আবার 9% ছাড়িয়ে গেছে মূল্যস্ফীতি। ব্যাংক খাত টালমাটাল অবস্থা। ইসলামী ব্যাংককে কেন্দ্র করে প্রকাশ্য সংঘর্ষে শুরু হয়েছে সরকার এবং জামায়াতের মধ্যে, এমনকি গুলির ঘটনা পর্যন্ত ঘটে গেছে। IMF এর ঋণ আটকে আছে, যার মানে আন্তর্জাতিক সংস্থাও এই সরকারের ব্যবস্থাপনায় পুরোপুরি আস্থা রাখতে পারছে না। ওদিকে বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে IMF এর কথায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের মাত্র 3 দিন আগে অবৈধ ইউনূস সরকারের করে যাওয়া অসম বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক থামছে না। বাম দল, ধর্মভিত্তিক দল, সুশীল সমাজ, সাধারণ মানুষ সবাই এই চুক্তি বাতিলের দাবিতে রাস্তায় নামতে চাইছে। আর সবচেয়ে তাৎপর্যপূর্ণ হলো সরকার নিজেই কত কথা বলছে, তুচ্ছতা সাধনের কথা বলছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসি বন্ধর কথা বলছে, বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশনা দিচ্ছে, আর সাধারণ মানুষের জন্য বিদ্যুতের দাম হঠাৎ করে বাড়িয়ে দিয়েছে, যদিও তারা বলেছিল যে তারা বিদ্যুতের দাম বাড়াবে না। যখন সরকার জনগণকে এসব কৃচ্ছতা সাধনের উপদেশ দিতে শুরু করে, তখন বুঝতে হবে রাষ্ট্রের কোষাগার আর আগের জায়গায় নেই, শূন্য হতে শুরু করেছে। তৃতীয় সংকট, আইন শৃঙ্খলা পরিস্থিতি। বিএনপি ক্ষমতায় আসার আগে বলেছিল রাজনৈতিক সরকার এলে সবকিছু বদলে যাবে, কিন্তু কি বদলেছে? হত্যা আছে, ধর্ষণ আছে, চাঁদাবাজি আছে, মব সন্ত্রাস আছে, মাজারে হামলা আছে, সিনেমা বন্ধ করে দেওয়া হচ্ছে, সংস্কৃতির উপর হামলা আছে, কি নেই বলেন তো? গত 19 মে মিরপুরের পল্লবীতে শিশু রামিসার নৃশংস ধর্ষণ এবং হত্যা সারা দেশকে স্তব্ধ করে দিয়েছে। মিরপুরের শাহ আলী মাজারে উগ্রবাদী হামলার পরও প্রকৃত অভিযুক্তরা ধরা পড়েনি। এইসব কালচার, এসব মব কালচার, এই উগ্রবাদী তাণ্ডব ব্রাহ্মণবাড়িয়াতে ঘটেছে। এগুলো জুলাই সন্ত্রাসীদেরই রেখে যাওয়া বিষাক্ত উত্তরাধিকার। সেই বিষ বৃক্ষ থেকে এখন বিষ ফল ঝরে ঝরে পড়ছে। একটি সরকার যখন নাগরিকের মৌলিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তখন তার রাজনৈতিক বৈধতাও ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে। দেশের নদ নদীতে লাশ ভাসে, প্রতিদিন 3 থেকে 4টি করে লাশ ভাসে এবং মাস শেষে দেখা যায় 40-50টি লাশ ভেসে আসছে। তৃতীয় সংকট, রাজনৈতিক ময়দান। সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসে আছে যুদ্ধাপরাধী জামায়াত ইসলামী, যাদের বিরুদ্ধে 1971 গণহত্যায় অংশগ্রহণ শুধু নয়, বাংলাদেশের মুক্তিকামী নাগরিককে হত্যার অভিযোগ আছে, ধর্ষণের অভিযোগ আছে, অগ্নিসংযোগের অভিযোগ আছে। এই দলটি এখন একটি বিচিত্র ভূমিকায় অবতীর্ণ হয়েছে। নির্বাচনের আগে বিএনপির সঙ্গে নানা সমঝোতায় থেকেছে বলে আমরা জানি, অথচ এখন প্রতিদিন সরকারকে চাপে রাখার চেষ্টা করছে, এবং তাও নাকি পাতানো। ইসলামী ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে তাদের অবস্থান অস্পষ্ট এবং কখনো কখনো ভয়ঙ্কর। আবার সংসদে বাণিজ্য চুক্তি নিয়ে রুমিন ফারহানার আলোচনার প্রস্তাব নাকচ হওয়া এবং জামায়াতের প্রকাশ্য নীরবতা, এটি প্রমাণ করে যে বিএনপি জামায়াতের মধ্যে এখনো একটি অলিখিত সমঝোতার সুতা আছে। অন্যদিকে আওয়ামী লীগ যেভাবে ঘোষণা দিয়ে রাষ্ট্রে প্রবেশ করার চেষ্টা করছে, তাতে তো সরকারের আসলে হয়ে গেছে। প্রবীণ নেতা এবং বাংলাদেশের অন্যতম সৃষ্টির কারিগর প্রয়াত তোফায়েল আহমেদের জানা যায় ঢাকার ধানমন্ডিতে এবং পরের দিন ভোলায় হাজার হাজার নেতা কর্মী প্রকাশ্য সমাবেশ একটি স্পষ্ট বার্তা দিয়েছে। দলটিকে প্রশাসনিক আদেশে নিষিদ্ধ করা গেলেও সামাজিক এবং রাজনৈতিক বাস্তবতায় দেশ থেকে, মানুষের মন থেকে এবং রাজনৈতিক বাস্তবতা থেকে মুছে ফেলা যায়নি। সরকার এখন একই সঙ্গে বহু ফ্রন্টে চাপের মুখে। জামায়াত চাপ দিচ্ছে কিনা জানি না, কিন্তু আওয়ামী লীগ এবং অন্যদিক থেকে বাংলাদেশের মানুষ সংগঠিত হচ্ছে। বামপন্থী দলগুলো রাস্তায় নামার কথা বলছে, তারা নামবে না হয়তো। সীমান্তে ভারতের পুশিন এবং উত্তেজনা তৈরি হচ্ছে। বিএসএফ এর গুলিতে বাংলাদেশিদের মৃত্যুকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এটা কোনো ব্যাপার না, এটা হতেই পারে। এর কথা আওয়ামী লীগ বললে কি হতো আপনি ভাবুন একবার। কিন্তু সবচেয়ে বড় সতর্ক সংকেতটি আসছে সরকারের ভেতর থেকে। সেই সংকেতের নাম মন্ত্রীর পদত্যাগ, মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ। সরকারের
বয়স মাত্র 3.5 মাস, 4 মাসও হয়নি, আসলে আমি ভুল করেছি প্রথমে। এর মধ্যেই একজন পূর্ণমন্ত্রী পদত্যাগ করে বসলেন। শুধু তাই নয়, তিনি কোনো বিতর্কিত ব্যক্তি নন। রাঙ্গামাটিতে বেশ ভালো ভোটের ব্যবধানে তিনি নির্বাচিত হয়েছেন। জনপ্রিয় পরিচ্ছন্ন নেতা, যিনি বিচারকের পদ ছেড়ে রাজনীতিতে এসেছিলেন খালেদা জিয়ার নেতৃত্বে বিশ্বাস রেখে। তার পদত্যাগের পরপরই সমর্থকরা রাঙ্গামাটি চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন, প্রতিমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিয়েছে। স্পষ্টত এটি শুধু একজন মন্ত্রীর স্বেচ্ছায় সরে যাওয়া নয়, এটি সরকারের অভ্যন্তরীণ বিরক্তির বা বিভক্তির প্রকাশ্য বিস্ফোরণ। সরকার বলছে তিনি অসুস্থ, কিন্তু রাজনৈতিক মহলে ভিন্ন গল্প চলছে। বিএনপির কেন্দ্রীয় নেতা মনীষ দেওয়ান ফেসবুকে সরাসরি লিখেছেন, দীপেন দেওয়ান তার ইচ্ছার বিরুদ্ধে পদত্যাগপত্র দিতে বাধ্য হয়েছেন শুধুমাত্র রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান মনোনয়নে নিজের পছন্দের ব্যক্তির নাম সুপারিশ করার কারণে। পূর্ণমন্ত্রী হয়েও নিজের মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ তার হাতে নেই, দলীয় রাজনীতিতে কোণঠাসা, উচ্চ পর্যায়ে কথা বলার সুযোগ নেই। এই অসহায়ত্ব থেকেই তার প্রস্থান। আরো গভীরে গেলে দেখা যাচ্ছে দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম চুক্তির বকেয়া অংশ বাস্তবায়ন এবং জনসংহতি সমিতির সঙ্গে সংলাপের পক্ষে ছিলেন, কিন্তু বিএনপি এই সমতল ভিত্তিক নেতৃত্বের একটি অংশ এই অবস্থানের বিরোধিতা করছিল। অর্থাৎ শুধু ব্যক্তিগত দ্বন্দ্ব নয়, রাষ্ট্র পরিচালনার নীতিগত প্রশ্নেও সরকারের ভেতর বহু মত পার্থক্য ভয়াবহ অবস্থা ধারণ করেছে। এই প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের বক্তব্যটি আপনাদেরকে মনোযোগ দেওয়ার দাবি করি। তিনি বলছেন, কোন রাজাকার বা ফ্যাসিবাদী শক্তি সরকারকে ফেলে দিতে পারবে না, সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করছে। তার মানে কি সরকারকে কেউ ফেলে দেওয়ার চেষ্টা করছে? কারা সেটা? এবং ইশরাককে আপনি সাধারণ রাজনীতিবিদ হিসেবে ধরবেন না। ইশরাক তারেক রহমানের ক্ষমতার যে কেন্দ্রবিন্দু আছে সেই কেন্দ্রের সঙ্গে সম্পর্কিত। তার মানে সরকার ফেলে দেওয়ার ভয়ে ভীত। সাধারণত সত্যিকার আত্মবিশ্বাসী সরকারকে এই ধরনের বক্তব্য বা প্রতিরক্ষামূলক বিবৃতি দিতে হয় না। যখন পতনের গুঞ্জন ছড়াতে শুরু করে, যখন সরকারের ভবিষ্যৎ নিয়ে প্রকাশ্য প্রশ্ন উঠতে থাকে, তখনই নেতারা রাস্তায় দাঁড়িয়ে স্থিতিশীলতার আশ্বাস দেন। ইশরাকের এই বক্তব্য শক্তির প্রকাশ নয়, বরং এটি উদ্বেগের প্রতিফলন। 100 দিন পার হতে না হতেই যখন স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জনগণ বলে ভুয়া 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 স্লোগান দেয়, তার মানে তো ডাল মে কুছ জরুর কালা হ্যায়। এর বাইরে আরেকটি সংকট নীরবে বাড়ছে। হাম নিয়ে কিন্তু এখনো সরকার কোনো কথা বলছে না, কোনো পদক্ষেপ নিচ্ছে বলে বোঝা যাচ্ছে না। 2 মাসেরও বেশি সময় ধরে শিশুর মৃত্যুর মিছিল থামছে না। এখন পর্যন্ত সরকারিভাবে 588 শিশু প্রাণ হারিয়েছে। ইউনিসেফ জানিয়েছে তারা বারবার সতর্ক করেছিল, কিন্তু তৎকালীন অবৈধ ইউনূস সরকার সেই সতর্কবার্তা উপেক্ষা করেছে। এখন সেই অবহেলার মাসুল দিচ্ছে নিরীহ শিশুরা, আর রাজনৈতিক দায় এসে পড়েছে তারেক সরকারের কাঁধে। শিশু মৃত্যুর এই মিছিল থামাতে না পারলে জনমতের ক্ষেত্রে সরকারের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতেই হবে। তাহলে সবকিছু মিলিয়ে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা হচ্ছে ভয়, অস্থিরতা এবং বিচ্ছিন্নতা। অর্থনীতিতে চাপ, আইন শৃঙ্খলায় ব্যর্থতা, রাজনৈতিক বিরোধীদের ক্রমবর্ধমান চাপ, আন্তর্জাতিক অস্বস্তি, সীমান্ত সংকট, জনস্বাস্থ্যের বিপর্যয় এবং সর্বোপরি সরকারের নিজের ভেতরে দ্বন্দ্ব, সবকিছু একসঙ্গে জমা হয়েছে। একটি সরকার সাধারণত বিরোধীদের আক্রমণে দুর্বল হয় না, দুর্বল হয় যখন তার নিজের ভেতরে ফাটল ধরে। দীপেন দেওয়ানের পদত্যাগ সেই ফাটলের প্রথম বড় দৃশ্যমান চিহ্ন। তারেক রহমানের এই সরকার ইউনূসের অবৈধ সরকারের রাজনৈতিক উত্তরসূরি মাত্র, বর্ধিত সংস্করণ। ইউনূস সরকারের বুনে যাওয়া বিশৃঙ্খলার বীজ এখন পরিপূর্ণ বিষ বৃক্ষে পরিণত হয়েছে। ভয়, অস্থিরতা আর বিচ্ছিন্নতার এই ত্রিভুজ সংকট যদি মোকাবেলা করতে না পারে তারেকের সরকার, তাহলে ইতিহাস এই সরকারকে একটি ব্যর্থ রাজনৈতিক প্রকল্প হিসেবেই মনে রাখবে, যা বিদেশিরা বসিয়ে দিয়েছিল বাংলাদেশে। কোন সরকারের পতন রাস্তায় শুরু হয় না, পতন শুরু হয় ক্ষমতার করিডোরে, মন্ত্রিসভার ভেতরে, দলীয় কাঠামোর অভ্যন্তরে। আর সেই বিচ্ছিন্নতার লক্ষণ যদি সত্যি দৃশ্যমান হয়ে থাকে, তাহলে তারেক রহমানের সরকারের সামনে যে কঠিন সময় অপেক্ষা করছে, সেই সতর্কবার্তা প্রধানমন্ত্রী নিজে তো বলছেনই,
ইশরাকও বলে দিয়েছে। ভয় পাচ্ছেন আর কি রাগ করলেন? ভালো থাকবেন সবাই।